70 দশকের সময় মালয়েশিয়ার আল মাজরা গ্রামের ভয়ঙ্কর সত্য ঘটনা যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। 1945 সালে জাপান যুদ্ধে হেরে যায় এবং স্বাধীন হয় মালয়েশিয়া। তবে যুদ্ধের পরে একটি পরিবার জিনের সাহায্যে ব্যাপক ধনী হয়ে উঠেছিল। তাদের আধিপত্য ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বজুড়ে, কিন্তু এই ধনী হওয়ার পেছনে ছিল ইফরিত, জিনদের রাজাধিরাজ ভয়ঙ্কর জিন সত্তা। আজকের সত্য হরর গল্পে বলবো কিভাবে একটি পরিবার শূন্য থেকে হিরো হয়, কিভাবে নিজের স্ত্রী সন্তান এবং অসংখ্য গর্ভবতী মাকে বলি হতে হয়েছিল। জানতে পারবেন কিভাবে এই আন্তর্জাতিক লেভেলের ক্রাইমের সমাপ্তি হয়েছিল। আবারও বলে এটি শতভাগ সত্য ঘটনা থেকে নির্মিত 10 এপিসোডের টিভি সিরিজ। কথা বলছিলাম মালয়েশিয়ার আলোড়ন সৃষ্টিকারী হরর টিভি সিরিজ যার নাম ইফরিত। চলুন আর বেশি কথা নয়, ঘুরে আসা যাক ভয়ঙ্কর শয়তানি, কুফরি এবং জিনদের কালো জগৎ থেকে। হাই গাইস, ওয়েলকাম টু গড। গল্পটা শুরু হয় 19 শতকের শেষ সময়ে। দেখা যায় একজন গৃহবধূ রান্না করছিল এবং রেডিওতে বাজছে সেই সময়কার জনপ্রিয় এফএম। এই মহিলার নাম রত্না। সে তার মেয়ে সারাকে ডাকছিল, তবে সারার কোনো পাত্তা নেই যেন। এজন্যই রত্না সারার রুমে যেয়ে দেখে সারা কিসে এত ব্যস্ত। কিন্তু সারার মা এসে দেখে ভয়ঙ্কর দৃশ্য। সারা যেন খারাপ শক্তিতে পজেসড হয়ে ঘরের সিলিংয়ে ঝুলে আছে। এর পরের সিনে দেখা যায় এই বাড়িতে 3 জন ব্যক্তি এসেছে। একজনের নাম উস্তাদ ডান, এটা হলো আজকের গল্পের মূল চরিত্র রাশিদ, এবং এটা সহযোগী ফজি। মূলত এই 3 জন কোনো সাধারণ মানুষ না, তারা আসলে সুপারন্যাচারাল এন্টিটি বা জিনভূত, কালো জাদুটোনা বান। এসব চিকিৎসার সমাধান করে থাকেন সম্পূর্ণ ইসলামিক নিয়ম মেনেই। রত্না উস্তাদ ডানকে কল করে আসতে জানিয়েছিল, কারণ সারার আচরণে অদ্ভুত কিছু ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে রশিদরা ঘরের মধ্যে প্রবেশ করে বুঝতে পারে সারা ভয়ঙ্কর কোনো খারাপ জিন দ্বারা বশীভূত। ওস্তাদ ডান সারার বাবার সাথে পরিচিত হয়ে তাদের চিকিৎসা আরম্ভ করে দেয়। সারাকে দেখতে খুবই ভয়ঙ্কর। ওস্তাদ ডানকে দেখি তো সারার মধ্য থাকা এন্টিটি ভয় পেয়ে যায়। ওস্তাদ ডান রাশিদকে জানাই, তুমি সারার উপর রুকিয়া করতে শুরু করো। এবার রাশিদ ইসলামিক ভঙ্গিতে রুকিয়া শুরু করে। ফজি সারার পায়ের বৃদ্ধের আঙ্গুল খুব জোরে চেপে ধরে আছে। সারার ভেতরের এন্টিটি চিৎকার করে জানাই, আমার খুবই ব্যথা লাগছে। কিন্তু হঠাৎই রাশিদ দেখে সারার জায়গায় বসে আছে অন্য একজন ব্যক্তি। তার সমস্ত গায়ে রক্ত। লোকটা জানায়, রাশিদ তুমি তো খুনি, আমাকে তুমি মেরেছ। এই দৃশ্যটা হলো রাশিদের খারাপ অতীত, যেটা আমরা গল্পের সামনে গেলে দেখতে পারবো। এখন রাশিদ যেহেতু তার কল্পনার জন্য অমনোযোগী, এই সুযোগে সারা তার বাবাকেও পজেস করে ফেলে এবং নিজেও এখান থেকে সারাকে নিয়ে পালাতে চায়। তবে রাশিদ এখানে উস্তাদ ডানের জন্য হুঁশে ফিরে এসেছিল। সারার বাবার থেকে জাদুর প্রভাব কাটিয়ে ফেলতে সক্ষম হয়। উস্তাদ ডানও সারার উপর থেকে জিনের আসর ভেঙে দেয়। এবার সারা আবার অসুস্থ হয়ে যায়। ওস্তাদ ডানটা যখন চলে যাচ্ছিল, তখন সারার বাবা জানতে চায় এই সকল খারাপ শক্তি কি আবারও ফিরে আসবে কি না, আবারও কোনো আতঙ্ক সৃষ্টি করবে কি না। ওস্তাদ ডান বলে তারা একেবারে তো চলে যায়নি, এখনও আছে। তাই সারা যেন নিয়মিত নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, তাহলে দুষ্টু জিনগুলো আর কোনো ক্ষতি করতে পারবেন না। এখান থেকে যে রাশিদরা ওস্তাদ ডানের বাড়িতে ফজির সাথে কথা বলছিল, রাশিদ এরই মধ্যে উস্তাদ এসে ফজিকে বের হতে বলে, কারণ রশিদের সাথে তার কিছু কথা আছে। এবার উস্তাদ ডানের ভাষ্য মতে জানা গেল 12 বছর পর রাশিদ এবং উস্তাদ ডানের দেখা হয়। মানে এই দেখাটা হয়েছে 12 বছর পর। গত 12 বছর আগে উস্তাদ ডান রাশিদকে জিন কালো জাদুর চিকিৎসা শিক্ষা দিয়েছিলেন। তাই এতদিনে রাশিদ খুব ভালো একজন রাকি হয়েছেন, সে জিন বা কালো জাদুর চিকিৎসা করতে পারে। 12 বছর আগে কিভাবে উস্তাদ ডান রাশিদকে জিনের চিকিৎসা শিখিয়েছিলেন সেটা আমরা আরও পরে জানব, তাই ভিডিও স্কিপ করবেন না। এখানে উস্তাদ ডান রাশিদকে জানাই, রাশিদের গ্রাম থেকে কেউ একজন ফোন করেছে উস্তাদ ডানের কাছে। ওই গ্রামে নাকি ভয়ঙ্কর কোনো তান্ত্রিক জিন চালান দিয়ে মানুষদের হত্যাকাণ্ড শুরু করেছে। একজন মহিলাও জাদুতে আক্রান্ত। তাই উস্তাদ ডান চাচ্ছে রাশিদ যেন নিজের গ্রামে ফিরে যায় এবং এই কেসের চিকিৎসা করে আসেন। রাশিদ শুধু জানতে চায় রোগীর নাম কি। এবার উস্তাদ ডান রাশিদকে জানাই, সেই রোগীটাই হলো তোমার মা। তার মানে রাশিদের মা নিজেই জাদুতে আক্রান্ত। তাই উস্তাদ ডান রাশিদকে বলে, তুমি শুধু সেখানে যাবে, পরিস্থিতি এবং সমস্যা বোঝার চেষ্টা করবে, অতঃপর সবকিছু আমাকে ফোনে জানাবে। এইভাবে রাশিদ ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে হঠাৎই রাশিদ আবারও সেই রক্তাক্ত লোকটাকে দেখতে পায়। কেন এই চেহারার মানুষটাকে বারে বারে রাশিদের সামনে হাজির হয়? তাহলে কি সে জিন বা অন্য কোনো কিছু? তাই এভাবে রাশিদ তাদের গ্রামে এসে পৌঁছে যায়। রাশিদের বড় ভাই রামলি এসেছে রাশিদকে রিসিভ করতে। 2 ভাই জড়িয়ে ধরে অনেক কথা বলে। রামলি বলে, তুই 7 বছর বাড়িতে আসিস না, জানিস আমাদের মা কত অসুস্থ হয়ে গেছেন।
যাই হোক, রামলি রাশিদকে তাদের গাড়ির চাবি দিয়ে বলে, তুমি গাড়ি চালিয়ে নিয়ে চলো বাড়িতে। এভাবে রাশিদ গাড়ি চালিয়ে বাজারের মতো দিয়ে বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু এখানেও রাশিদ রক্তাক্ত সে লোকটাকে দেখতে পায়। সবকিছু উপেক্ষা করে রাশিদ তো বাড়িতে এসে পৌঁছায়। দেখা যায় রাশিদদের বাড়ি সুবিশাল। বোঝা যাচ্ছে রাশিদরা ছিল এই অঞ্চলের কুখ্যাত ধনী বা সম্ভ্রান্ত পরিবার। রাশিদ ঘরের মধ্যে প্রবেশ করেই মায়ের সাথে দেখা করতে যায়। রাশিদ দেখে তাদের মা খুবই অসুস্থ, একদমই বিছানাতে করতে পারেন না। তাছাড়া রাশিদের মায়ের সর্বক্ষণ দেখাশোনা করে এই মেয়েটা, যার নাম লাইলা, এবং রাশিদের মায়ের নাম হলো সাদিয়া। রাশিদ জানতে চায় মা কতদিন ধরে অসুস্থ। রামলি বলে, এই তো কয়েক সপ্তাহ হলো। রামলি বলে, ডাক্তার এখনও তার পরীক্ষা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না। রাশিদ তো রেগে যায়, কারণ কয়েক সপ্তাহ হলো এখনও জানাই সম্ভব হলো না যে তার কী রোগ হয়েছে। এরই মধ্যে গ্রামেরই ডাক্তার মীরা এসেছিল। মূলত মীরা হলো লাইলার ছোট বোন। মীরা একজন ভালো ডাক্তার, বিদেশ থেকে ডাক্তারি পড়াশোনা করেছিল। মীরাই রাশিদের মায়ের চিকিৎসা করছিল। তবে এখানে রামলি মীরাকে বাড়ি যেতে বলে, কারণ রাশিদ তার মায়ের সাথে কিছু কথা বলবে, যেহেতু সে দীর্ঘদিন পর ফিরেছে। সবাই তো বাইরে চলে যায়, কিন্তু এখানে রাশিদের মা হঠাৎই ঝাপটে ধরে বলে, রাশিদ তুই গ্রাম থেকে আবারও দূরে কোথাও চলে যা, এখানে থাকিস না। রাশিদের মা যেন খুবই ভয় পেয়ে আছেন। তবে রাশিদের মা রাশিদকে এই কথাগুলো কেন বলল, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? তবে এরপর মীরা আবারও তাদের মায়ের কিছু পরীক্ষা নিরীক্ষা করছিল। মীরা জানায় তাদের মায়ের হার্টের সমস্যা হয়েছে এবং তার ফুসফুসের সমস্যা হয়ে গেছে, হয়তো বাঁচবে না সাদিয়া। তবে এই রোগের বর্ণনা কিন্তু মীরা আনুমানিকভাবে দিল, এটা সে নিশ্চিত নয়। কিন্তু রাশিদ তার মায়ের আকতি বড় অদ্ভুত কথাগুলো নিয়ে ভাবছিল, তার মা কেন চলে যেতে বলল তাকে, কি রহস্য আছে এই বাড়িতে। এখান থেকে রাশিদ চলে যায় তার বাবার অন্য একটি বাড়িতে, এটাও এই গ্রামে অবস্থিত। তবে এখানে আজ ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, কিন্তু রাশিদ এখানে দাঁড়িয়ে তার বাবার একটি অতীত কল্পনা করছিল। দেখা যায় তার বাবা অন্য আরেকজন মহিলার সাথে মিলিত হয়েছিল। রাশিদ এটা দেখে ফেলেছে, মানে হলো রাশিদের বাবা চরম লেভেলে দুশ্চরিত্রবান। চীন বর্তমানে ফিরে রাশিদের সাথে কথা বলছে মিস্টার ফু। এই মিস্টার ফু হল রাশিদের বাবার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং পিএস। দীর্ঘদিন পর তাদের দেখা হলো। এরই মধ্যে রাশিদের বাবা এসেছিল। রাশিদ সালাম জানিয়ে আদবের সাথে কথা বলছিল তার বাবার সাথে, কিন্তু রাশিদের বাবা সালামের উত্তর তো দেয় না। সে বলে, ওয়েলকাম ব্যাক মাই সান। রাশিদের বাবার নাম জোহর। রাশিদ বাবার কাছে জানতে চায় মায়ের কি হয়েছে, তাকে ভালো ডাক্তার কেন দেখাওনি। কিন্তু জোহর বলে, তোমার মা তো একজন কবিরাজ ছিল জানোই, সে তো অসংখ্য জিনকে মেরেছে। এখন হয়তো কোনো জিন তার উপর প্রতিশোধ নিচ্ছে। মানে হলো রাশিদের মা কিন্তু আসলে একজন কবিরাজ ছিলেন, ঝাড়ফুঁক করে বেড়াতেন, যে সম্পর্কে গল্পের আরও গভীরে গেলে আমরা জানতে পারবো। এখন রাশিদ বলে, শোনো বাবা, জিন নিজে থেকে এসে মানুষকে এইভাবে রোগ ব্যাধি দিয়ে অসুস্থ করতে পারে না। আমার মনে হচ্ছে মায়ের ওপর কেউ জিন চালান দিয়ে তাকে জাদু করা হয়েছে, এটা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করা হচ্ছে। এই সকল কথাবার্তার মধ্যে এখানে সুন্দরী একজন মধ্যবয়সী মহিলা এসেছিল। এই মহিলার নাম জাহারা। জোহর রশিদকে পরিচয় করিয়ে দেয়, সে আমার ছেলে, বহুদিন পর বাড়িতে ফিরেছে। জোহর জাহারাকে বলে, আমি কিছুক্ষণ রাশিদের সাথে কথা বলতে চাই, তুমি ভিতরে অপেক্ষা করো, আমি আসছি। কিন্তু এরই মধ্যে একজন কর্মচারী এসে দুঃসংবাদ দেয়, রাশিদের মা এইমাত্র ইন্তেকাল করেছেন, সে মারা গেছে। আর পরের সিনে আমাদেরকে দেখানো হয় কবরস্থান, যেখানে রাশিদের মাকে কবর দেওয়া হচ্ছে। খুবই মন খারাপ রাশিদের। কবরের পাশে বসে সকলেই তো দোয়া করছিল, কিন্তু জোহরের জন্য এখানে মাথা খারাপ হয়ে গেছে। জোহর লাইলাকে ধমক দিয়ে বলে, মৃত্যুর আগে রাশিদের মায়ের গলায় যে নেকলেসটা ছিল সেটা কোথায়, কিভাবে হারিয়ে গেল, ওটা তো আমার খুবই দরকার। জোহর লাইলাকে সহ সকল চাকরকে ধমক দিয়ে বলে, ওই নেকলেসটা আমার লাগবেই। এটা বলে জোহর চলে যায়, বাকিরাও চলে যাচ্ছে। এই নেকলেসটা আসলে জোহরের কেন এত প্রয়োজন? এই কবরস্থানে রাশিদের পরিচয় হয় এই গ্রামের একজন মুরব্বী পাক হাসানের সাথে। এখানে হাসান আফসোস করে বলছিল, তার স্ত্রীর কবরের মাটি এখনও ভেজা, অথচ সে নেকলেস নিয়ে চিন্তিত। মানুষ কতটা লোভী হতে পারে। রশিদ মীরার সাথেও কথা বলে, আসলে মীরা হলো রাশিদের ছোটবেলার প্রেমিকা, কিন্তু ছোটবেলায় রাশিদ মীরার সামনে মীরার বাবাকে হত্যা করেছিল। এরপর থেকে রশিদ গ্রাম ছাড়া হয়েছে, কিন্তু রাশিদ খুবই ধার্মিক এবং ভালো সৎ মানুষ। আসলে রাশিদ মীরার কাছে অতীতের জন্য ক্ষমা চায়। সে ইচ্ছা করে মীরার বাবাকে হত্যা করেননি। বলে রাখা ভালো, মীরার বাবার মৃত্যুর সাথে ভয়ঙ্কর টুইস্ট লুকিয়ে আছে গল্পে। তাই এইভাবে রামলি সহ সবাই কবরস্থান থেকে বাড়ির দিকে ফিরে যায়। এই হলো রামলির স্ত্রী সুরি এবং তাদের মেয়ে সুরাইয়া। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রামলি কিন্তু বিন্দু পরিমাণও তার স্ত্রীকে পছন্দই করেন না।
একদমই চোখে দেখতে পারে না। এর কারণ হলো রামলি কিন্তু শুধুমাত্র লাইলাকে পাগলের মতো ভালোবাসত। এজন্যই বাড়িতে ফিরে ছুরি তো লাইলাকে হুমকি দেয়, রামলির মা তো মারা গেছেন, এবার তোরও এই বাড়িতে থাকা লাগবে না, তুই চলে যা। ছুরি বলে, তোর জন্য আমার স্বামী আমাকে চোখেই দেখতে পারে না, তোকে আমি খুব যন্ত্রণা দিয়ে হত্যা করবো রে লাইলা। ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছে ছুরি, কারণ সে তো এই অঞ্চলের বড়লোক বাড়ির বউ, একটি পাওয়ার তো থাকেই। অন্যদিকে লাইলা গরিব অসহায়, কিন্তু রামলি এবং লাইলার ভালোবাসা কতটা গভীর এবং কেন সেটা জানলে আপনারা অবাক হবেন। তাই এখানের হুমকি ধামকির মধ্যে রাশিদ এসে পড়ায় ছুরি তো চলে যায়, লাইলাও চলে যায়। কিন্তু রাশিদ বুঝতে পারে এখানে কিছু একটা হয়েছে এদের মধ্যে। এখন রাশিদ তার মায়ের কথা মনে করে অনেক কিছু স্মৃতি মনে করছিল। মায়ের অকাল মৃত্যুতে খুবই কষ্ট হচ্ছে রাশিদের। পরের দিন সন্ধ্যায় রাশিদ দেখে রামলি লাইলার ঘরে এবং রামলির জন্য লাইলাকে বিরক্ত করছিল। রাশিদ বলে, তুমি কি বাবার মতো বদমাশ হতে চাও নাকি, মেয়েদেরকে বিরক্ত করো? তবে রামলি কিছু না বলে চলে যায়। কিন্তু দেখা যায় লাইলা রাশিদকে একটা নেকলেস দিল। লাইলা জানাই, আপনার মা গত সপ্তাহে এই নেকলেসটা আমাকে দিয়ে বলেছিলেন এটা নাকি শয়তানের গলার হার, এবং এটা যেন লাইলা দূরে কোথাও ফেলে দেয়, মানে ধ্বংস করে ফেললে। কিন্তু লাইলা এটা দূরে ফেলে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছে রাশিদকে দেখানোর জন্য। এবার রাশিদ জানতে পারে তাহলে ওস্তাদ ডানের কাছে কল করে লাইলাই সাহায্য চেয়েছিল কিনা তার মায়ের জন্য। লাইলা বলে, হ্যাঁ আমি কল করেছিলাম তাকে, কারণ আমার মনে হয়েছিল আপনার মায়ের সাথে অতি অপরাকিত কিছু ঘটনা ঘটে যাচ্ছে। যাই হোক, রাশিদ জানতে চাই, লাইলা বলো কি রহস্য লুকিয়ে আছে আমার মায়ের মৃত্যুর সাথে। কিন্তু লাইলা খুবই ভয় পাচ্ছে, এইখানে কোনো কথা বলবে না সে। এজন্য লাইলা বলে, আগামীকাল সকালে আমার বাড়িতে আসবেন, আমি সেখানেই আপনাকে বলবো কি ঘটেছে আপনার মায়ের সাথে। আপাতত রশিদের মায়ের গলার নেকলেসটা রশিদ নিজের কাছে রেখে দেয় এবং দেখা যায় কথা মতো রাশিদ পরের সকালে চলে যায় লাইলাদের বাড়িতে। কিন্তু রাশিদ এসে দেখে ভয়ঙ্কর দৃশ্য, লাইলা কেমন যেন আক্রমণাত্মক হয়ে মীরার গলা টিপে ধরে রয়েছে, মেরেই ফেলতে চাচ্ছে মীরাকে। লাইলার চোখগুলো সাদা হয়ে গেছে, দেখেই তো বোঝা যাচ্ছে লাইলা পজেসড। এখানে রাশিদ তো রুকিয়া শুরু করে দেয় এবং অল্প কিছুক্ষণের মধ্যেই লাইলাকে কিছুটা শান্ত করে ফেলে। রাশিদ মীরার কাছে জানতে চায় লাইলার সাথে এমনটা হলো কিভাবে। মীরা জানায়, লাইলা খাবার খাচ্ছিল, কিন্তু হঠাৎই সে আমার উপর জাদু করতে ধরে, অতপর লাইলা তোমাকে মেরেই ফেলতে চাইছিল। রাশিদ বলে, তার উপর জিন চালান করা হয়েছে, তাছাড়া এই খারাপ শক্তিটা আবারও লাইলার শরীরে ভর করবে। এজন্য রাশিদ মীরাকে দড়িয়ে আনতে বলে লাইলাকে বেঁধে রাখতে হবে। তবে বেঁধে রাখার কথা শুনে লাইলার মধ্যে থাকা শক্তিটা লাইলাকে ঘর থেকে বের করে পালিয়ে যায়, মানে জঙ্গলের ভেতরে দৌড় দেয়। রাশিদরা তো লাইলার পিছন করলেও লাইলাকে ধরা সম্ভব হয় না। মুহূর্তের মধ্যে যেন লাইলা কোথাও গায়েব হয়ে গেল। লাইলাকে খুঁজে বের করার জন্য রাশিদরা পাক হাসানের সাহায্য নিয়েছিল, কারণ পাক হাসান এই পুরো অঞ্চলটা ভালোভাবে চেনে। এভাবে সকাল থেকে রাত গড়িয়ে গেল, কিন্তু এখনও লাইলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বনের মধ্যে তারা কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখে মনে হচ্ছিল ওইগুলো যেন চোখ, লাল চোখগুলো টিপটিপ করছে। এই লাল চোখগুলো রশিদদের ভয় দেখাচ্ছে। তবে রাশিদ কিছু মাটি হাতে তুলে নিয়ে সেগুলো দোয়া পরে ওই চোখগুলোর দিকে ফিকে মারলে তার জন্য অদৃশ্য হয়ে যায়। কিন্তু মীরা দেখে তার বোন লাইলা হেঁটে চলছে। মীরা তো লাইলার পিছন করলে লাইলা যেন মোটা একটি গাছের ওপাশে যে গায়েব হয়ে গেল। রাশিদ এসে মীরাকে ডাক দেয়, মীরা কেবলই লাইলাকে দেখেছিল। এবার রাশিদ বলে, এগুলো মায়াজাল, আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। কিন্তু এদিক থেকে পাখা চান রাশিদদের ডাক দিয়ে আসতে বলে। রাশিদ মীরা এসে দেখে লাইলা পড়ে আছে। রাশিদ ভালো করে দেখে নিশ্চিত হয় লাইলা আর বেঁচে নেই, তাকে জিনে পজেস করে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। মীরা তো বোনের মৃত্যুতে প্রচুর কান্না করছিল। রাশিদ বলে, এখনই লাশটাকে সরিয়ে ফেলতে হবে, মানে কবর দিতে হবে। কিন্তু এরই মধ্যে আবারও যেন লাইলার শরীর যেন জীবিত হয়ে পড়েছিল। ভয়ঙ্কর দেখতে লাইলা বলে, নেকলেসটা কোথায় রাশিদ? তোমার মায়ের গলার সেই নেকলেসটা আমাকে দিয়ে দাও। রাশিদ তো বলে, কোনো নেকলেস নেই আমার কাছে, আর তুই তো মরাদেহ থেকে বের হ। এইভাবে রাশিদ রুকিয়া করে লাইলার শরীর থেকে অভিশপ্ত কালো জাদুর জিনটাকে বের করে নেয়। রাশিদ এবার সম্পূর্ণ নিশ্চিত হয় লাইলাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে হত্যা করল, যেন লাইলার মাধ্যমে রাশিদ নেকলেসের রহস্য এবং সত্যটা জানতে না পারে রাশিদের মায়ের সাথে আসলে কি ঘটেছিল এই কয়দিনে, কিভাবে তার মৃত্যু হলো। তার মানে এই সকল অতি অপরাকিত ঘটনার পিছনে মাস্টার মাইন্ড হিসেবে কেউ একজন আছে। এবার মীরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে রাশিদের বাড়িতে এসে ছুরিকে গালমন্দ করতে থাকে। মীরার সন্দেহ লাইলাকে মেরেছে রামলের স্ত্রী ছুরি। তবে জোহর এসে মীরাকে ঝামেলা করতে না করে এবং বাড়ি থেকে চলে যেতে বলে। পরের সকালে মিস্টার জোহর রাশিদকে ডেকে এনে জানাই, গতকাল রাতে পাখা চান তোমার সম্পর্কে কিছু বলেছে আমাকে, তুমি নাকি জিন জাদু চিকিৎসা জানো।
রাশিদ জানাই, আমার মায়ের মতো এরকম কবিরাজি করি না, আমি ইসলামী নিয়ম মেনে কিছুটা ঝাড়ফুঁক করে থাকি। এবার জোহর বলে, ও আচ্ছা, তাহলে কেউ একজন তো আছে যে তোমাকে এই সব শিক্ষা দিয়েছে। তাছাড়া রাশিদও কি সন্দেহ করে যে লাইলাকে ছুরি কোনোভাবে মেরেছে? রাশিদ উত্তরে বলে, আমি তা নিশ্চিত নই। এখন রাশিদ মীরার সাথে দেখা করতে যাবে এটা বলে সে তার বাবার সামনে থেকে সরে যায়। এদিকে রামলি লাইলার কবরের পাশে বসে অঝরে কান্না করছিল। আসলে রামলি তো লাইলাকে খুবই ভালোবাসত, এটা সত্য। এজন্যই লাইলার মৃত রামলি কোনোভাবে মেনেই নিতে পারছিল না। এইদিকে রাশিদ এসেছে মীরার বাড়িতে। মীরা খুবই কান্না করছে প্রিয় বোন লাইলার মৃত্যুতে। মীরা সবকিছু হারিয়েছে, তার বোন মারা গেল, তাছাড়া তাদের বাবা তো অনেক আগেই মারা গেছেন, যেটার কারণ রাশিদ। রাশিদ বলে, আমার মা তো মারা গেছেন, মাত্র কয়েকদিনের ব্যবধানে লাইলাও মারা গেছে। এসব মোটেও কাকতালীয় ঘটনা না। রাশিদের মনে হচ্ছে এই গ্রামে এমন কেউ আছে যার বেশ শক্তিশালী কোনো জিনের সাথে চুক্তি রয়েছে এবং সেই জিনগুলো দিয়ে এই সকল অপকর্ম করে বেড়াচ্ছে। মীরা তো বলে, ছুরি, আমি নিশ্চিত ছুরি কোনোভাবে আমার বোনকে বলি করেছে। রাশিদ বলে, আমার সেটা মনে হয় না যে ছুরি করেছে এই কাজ। তবে এখন রাশিদ কিছুটা বুঝতে পারছে তার মায়েরও মৃত্যু হয়েছে জিনের কারণে। কারণ মীরা কখনোই রাশিদের মায়ের অসুস্থতার রোগ নির্ণয় করতে পারছিল না, রোগই ধরা পড়ছিল না। এখানে রাশিদ মীরাকে বলে, আমি গতরাতে আমার তদন্তের মাধ্যমে জানতে পেরেছি উম্মু সিবন নামক একজন জিন আমার মা এবং তোমার বোনকে হত্যা করেছে এবং এই জিনটাকে এই গ্রামের কেউ একজন কালো জাদুর হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যাই হোক, মীরা যেন এখন ধৈর্য ধারণ করে, রাগের বশীভূত হয়ে যেন কোনো অঘটন না ঘটায়। এই রাতে দেখা যায় পাবলিক টেলিফোন বুথ থেকে রাশিদ তার ওস্তাদ ডানের কাছে যোগাযোগের চেষ্টা করছিল, কিন্তু ওপাশ থেকে ফৌজি কল ধরে জানায় ওস্তাদ ডান এখন অফিসে নেই, সে অন্য এক জায়গায় জিনের কাজে গিয়েছেন। কিন্তু ওস্তাদের কাছে এখানকার ভীতিকর অবস্থার আপডেট জানানোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল রাশিদের জন্য। ওস্তাদ নেই, এজন্য ফৌজির কাছে বলে রাখবে সবকিছু, মানে ওস্তাদ ফিরে আসলে ফৌজি রাশিদের তথ্যের ব্যাপারে সবকিছু বলতো। কিন্তু এরই মধ্যে হঠাৎই টেলিফোন বুথের লাইন বিচ্ছিন্ন হয়। রাশিদ কোনোই তথ্য দিতে পারল না ফৌজিকে এই মুহূর্তে। তবে এইদিকে একটি গুহার দৃশ্য দেখানো হয়। মূলত এটি হলো টিনের খনি। টিন হলো এক ধরনের ধাতুর খনিজ উপাদান, অনেকটা অ্যালুমিনিয়ামের মতো জিনিসের মতো খনি এটা। তাছাড়া এই টিনের খনির মালিকই হলো রাশিদের বাবা জোহর। এজন্যই জোহর একজন বিলিয়নার। এখানে জাহারা আছে এবং জোহরের পিএ মিস্টার ফু আছে। আচ্ছা, বলে রাখা ভালো যে মিস্টার ফু এর মেয়ের সাথে রামলির বিয়ে হয়েছে, মানে ছুরি হলো মিস্টার ফু এর মেয়ে। তাহলে জোহর এবং মিস্টার ফু পূর্ব থেকে ঘনিষ্ঠ বন্ধু ছিল, একই সাথে এখন বিয়াই সম্পর্কে। যাই হোক, এরা সবাই কিন্তু শয়তানের উপাসনা করে এবং ব্ল্যাক ম্যাজিক কুফরিতে পরিশুদ্ধ তান্ত্রিক। এরা সবাই বুঝতে পেরে গেছে জোহরের ছেলে রাশিদ একজন রাকি বা ইসলামিক পন্থার কবিরাজ। এখন মিস্টার ফু বলছে, আমরা কি রাশিদকে এখনই হত্যা করব কি না? কিন্তু রাশিদ যতই তাদের শয়তানি কাজের বাধা হোক, এটা তো জোহরের ছেলে, তাই জোহর জানাই আমাদের আরও নিশ্চিত হতে হবে রাশিদ কেন ফিরেছে এই বাড়িতে এবং সে কিভাবে বুঝলো তার মা অসুস্থ, কোন উদ্দেশ্য নিয়ে এসেছে রাশিদ এই বাড়িতে। এটা জানার পরে আমরা অ্যাকশনে পৌঁছাবো। এখানে জাহারা বলে, জোহর, তোমার স্ত্রী সাদিয়া তো মারা গেছে, এবার আমাকে বিবাহ করে তোমার প্রতিশ্রুতি রাখো। কিন্তু জোহর কোনো কথা না বলেই জাহারার শরীরে জিনদের রাজা মারাত্মক শক্তিধর ইফরিতকে হাজির করে। মূলত এই ইফরিত জিনটা জোহরের হুকুমের গোলাম ছিল, মানে জোহর এই ইফরিতকে দিয়েই অনেক কাজ করিয়ে নেয়, এমনকি মানুষও হত্যা করে তার স্বার্থের জন্য। এখন কিন্তু জাহারার শরীরে সেই জিনটা ইফরিত। জোহর বলে, আমি তোমার সকল সত্য পূরণ করেছি, এবার আমার ইচ্ছা পূরণ করো। কিন্তু ইফরিত বলে, এখনও তোমার দুটি সত্য বাকি আছে, ওগুলো পূরণ করো, তাহলে আমি তোমাকে আরও ধন সম্পদ সহ বিপদ থেকে সুরক্ষা দিব। তাহলে জোহর শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করেছে অনেক আগে থেকেই। কিন্তু প্রশ্ন হলো, জোহর কিভাবে এই ইফরিতের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল, তার শুরুটা কিভাবে হয়েছিল, এবং জোহর, জাহারা, মিস্টার ফু এদের কি উদ্দেশ্য আসলে? তাদের ভয়ঙ্কর বর্বরতার ঘটনা সকলের আত্মা কাঁপিয়ে দিতে পারে, যা এই গল্পের সামনেই জানতে পারবেন। তাই এইদিকে পাবলিক টেলিফোন বুথে রাশিদের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। রাশিদ দেখতে পাই উম্মু সিবন নামের একটি এন্টিটি দাঁড়িয়ে আছে। রাশিদের উপর হামলা করলেও রাশিদ সাহসিকতার সাথে রুকিয়া করে, দোয়া পড়ছিল, জিনটা কোনোই ক্ষতি করতে পারে না রাশিদের। তবে রাশিদ এখানে অচেতন হয়ে পড়েছিল। মূলত এই উম্মু সিবনদের রাজাধিরাজ হল ইফরিত। এই রাতে রাশিদ স্বপ্নে দেখে সে একটি ফাঁকা স্থানে দাঁড়িয়ে আছে এবং দূরে তার মা সাদিয়াও দাঁড়িয়ে।
দেখা যায় রাশিদের মা সেই নেকলেসটা রাশিদকে দেখাচ্ছিল, আবার রাশিদও খুব আগ্রহ নিয়ে মায়ের হাত থেকে নেকলেসটা নিতে যায়। তবে তাদের মধ্যকার মাঝখানে আগুন জ্বেলে উঠেছিল। রাশিদ লক্ষ্য করে তার মায়ের পেছনে উম্মু সিবন নামক জিনটা দাঁড়িয়ে আছে। এই জিনটাই আসলে মায়াবী স্বপ্ন দেখাচ্ছিল রাশিদকে। এই অগোচর দুঃস্বপ্ন থেকে রাশিদের ঘুম তো ভেঙে যায়। ঘুম থেকে উঠে রাশিদ নাস্তা খেতে বসে টেবিলে। এখন রাশিদ জানতে পারে পাক হাসান গত রাতে রাশিদকে টেলিফোন বুথের সামনে পড়ে থাকতে দেখেছিল। রামলি জানতে চায় কি হয়েছিল গত রাতে, কোনো গাড়ির সাথে ধাক্কা খেয়ে অচেতন হয়ে পড়েছিলে কিনা। কিন্তু রাশিদ তেমন কিছু বলে না, সে জানে না কি হয়েছে। তবে এখনই রাশিদ লক্ষ্য করে রামলের স্ত্রী সুরির হাতে প্রচণ্ড ব্যথা, হাতের কবজিতে ভয়ানক দাগ হয়ে আছে। রাশিদ কিছু জিজ্ঞাসা করবে সুরিকে, তবে দেখা যায় এর মধ্যে মীরা এসে পড়েছিল। মীরা এসেই তো গালমন্দ করছিল সুরিকে। মীরা সুরিকে তার বোন লাইলার হত্যাকারী হিসেবে সন্দেহ করে। সুরিও বলে ওই বেশ্যাটা মরে গেছে, ভালো হয়েছে। তাই এই নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। রামলি এসে মীরাকে ঘর থেকে বের করে দিয়েছিল এবং মীরাকে পুলিশও ধরিয়ে দেয়। মীরাকে রামলি পুলিশে দিয়েছে এটা শুনে রাশিদ তো তখনই থানাতে যায়, যেহেতু এই এলাকায় রাশিদের বাবার খুবই পাওয়ার আছে। আবার রাশিদ জানতো মীরা তো নির্দোষ। এসব বলে রাশিদ মীরার উপর থেকে সুরির অভিযোগ ছাড়িয়ে নিয়েছিল থানা থেকে। কিন্তু মীরা বলে আমি প্রমাণ করে ছাড়ব লাইলাকে সুরি হত্যা করেছে। যেহেতু সুরির স্বামী লাইলাকে পছন্দ করত, এজন্যই হয়তো সুরি মেরেছে। তবে এখানে রাশিদ শুধু জানতে চাই মীরা কি রাশিদের মায়ের সেই নেকলেসটার ব্যাপারে কিছু জানে কি না, মা কেন লাইলাকে নেকলেসটা দিয়েছিল মৃত্যুর আগে। এখানে মীরা বলে তোমার মা তোমার পরিবারের লোকের চেয়ে লাইলাকেই বেশি বিশ্বাস করত, এজন্যই লাইলাকে দিয়েছিল। তবে রাশিদ এখনও নেকলেসের রহস্যটা জানতে পারল না, কি আছে এই নেকলেসে। এইদিকে মিস্টার ফু তার বস জোহরকে ফোনে জানাই খনির শ্রমিকেরা কাজ করতে চাচ্ছে না, সবাই তো পালিয়ে গেছে। ফু বলছে গত সপ্তাহে খনির মধ্যে পাথরে চাপা পড়ে কামাল মারা গিয়েছিল। তাছাড়া খনির প্রোটেকশন একেবারে নড়বড়ে হয়ে গেছে, যখন তখন এটি ভেঙে পড়তে পারে। এই ভয়েই তো শ্রমিকেরা কাজ করতে নারাজ। তবে জোহর ফুকে বুদ্ধি দেয় শ্রমিকদের জানিয়ে দাও যে আমরা খনিতে মরে যাওয়া কামালের মৃত্যুর ক্ষতিপূরণ দিয়েছি, তাই সবাই যেন নির্ভয়ে কাজ করে এবং দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ তো পাবেই তারা। এবার খনিতে মরে যাওয়া সেই কামালের পরিবার দেখানো হয়। এই হলো কামালের স্ত্রী কুলসুম। কুলসুম গর্ভবতী, স্বামীর অকাল মৃত্যুতে গভীর শোকবত সে। এটা তার মেয়ে সিটি। সিটি মাকে ধৈর্য ধারণ করতে যায় নাই। কুলসুম বলে যাও তৈরি হও, নামাজ পড়ো এবং বাজার করতে যাব। তারপর সিটি চলে যায় গোসলে। কিন্তু কুলসুম আয়নাতে দেখল তার পেছনে দাঁড়িয়ে আছে তার মৃত স্বামীর ক্ষত বিক্ষত লাশের মতো কিছু। কুলসুম কিছুটা ভয় পেয়েছিল যদিও, কিন্তু এরই মধ্যে মীরা এসে কুলসুমকে এবং তার পেটের বাচ্চা চেক আপ করতে জানায়। চেক আপ করছিল মীরা জানায় মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে। এইদিকে রাশিদ তার বাবা ড্রাইভার সালমানের সাথে কথা বলে জানতে পারে জোহর এবং রাশিদের মায়ের সম্পর্ক একদমই ভালো ছিল না। জোহর সবসময় জোর করে ওই নেকলেসটা রাশিদের মাকে পরিয়ে দিত। এত সকল অদ্ভুত টর্চারের জন্য রাশিদের মা তালাক পর্যন্ত চাইতো জোহরের কাছে। সালমানের মুখে এসব কথা শুনে রাশিদ এখন আরও বেশি রহস্য খুঁজে পাচ্ছে ওই নেকলেসটার মধ্যে। এখন সালমান রাশিদকে বলে আপনার মায়ের মৃত্যুর ঠিক 2 সপ্তাহ আগে থেকে জাহারা নিয়মিত দেখা করতে আসতো তার সাথে। বেশ অদ্ভুত। রাশিদ বাড়ির কাজের মেয়ে ফাতির সাথে কথা বলে জাহারা কি ঘন ঘন আসতো নাকি আমার মায়ের সাথে দেখা করতে। ফাতির জানায় হ্যাঁ, সে তো আপনার বাবার খুবই খাস লোক, নিয়মিতই আসতো এ বাড়িতে। সালমান এবং ফাতির মুখের কথা শুনে এভাবেই জাহারার প্রতি রাশিদের কেমন যেন সন্দেহ তৈরি হয়। একজন রাশিদ চলে যায় জাহারার বাড়িতে। জাহারা কেন তার মায়ের সাথে দেখা করত। এখানে জাহারা তো রাশিদকে মদ খেতে দিয়ে বসতে বলে, কিন্তু রাশিদ জানতে চাই আপনি আমার মায়ের সাথে দেখা করতেন কেন যেতেন। জাহারা জানাই আমরা পূর্ব থেকে ভালো বান্ধবী ছিলাম, তার অসুস্থতায় অবশ্যই আমার যাওয়া উচিত। তাছাড়া রাশিদের বাবা বেশিরভাগ সময় তো বাইরে থাকেন। এখানে রাশিদ আর কোনো কথা না বলে জাহারার বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার দেখা যায় রামলি লাইলাকে মনে করে তাদের কিছু স্মৃতি মনে করছিল। দেখানো হয় ফ্ল্যাশব্যাক। রামলি তখন স্কুলে পড়ে এবং বিলাসবহুল গাড়িতে চলে স্কুলে যেত। লাইলাও একই স্কুলে পড়তো। তাছাড়া পাশাপাশি ছিল তাদের বাড়ি। আবার লাইলার বাবা জোহরের খনিতে কাজ করত। এরকম একটি সুসম্পর্ক ছিল রামলি এবং লাইলার মধ্যকার। প্রেমের সম্পর্ক বলতে পারেন। মানে ছোটকাল থেকে লাইলাকে ভালোবাসত রামলি। কিন্তু সুরি লক্ষ্য করে লাইলার মৃত্যুর পরও রামলি তাকে ভুলতেই পারছেন না। সুরি ভেবেছিল লাইলার মৃত্যুর পর রামলি তাকে স্ত্রী মর্যাদায় পরিপূর্ণ করে দিবে, কিন্তু সুরি হতাশ। এইদিকে রাশিদ এসেছিল মীরার ক্লিনিকে। তখনও রোগী দেখছিল মীরা। কিন্তু রাশিদ মীরাকে তার মায়ের নেকলেসটা দেখিয়ে বলে মা কেন ওই নেকলেসটা ধ্বংস করার কথা বলেছিল লাইলাকে।
অথচ বাবার কাছে এই হারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে সবকিছু বেশ রহস্যময় মনে হচ্ছে মীরা। মীরা তো জানাই আমি মাপ চাই ভাই, আমি কোনো সাহায্য করতে পারছি না তোমাকে। কিন্তু রাশিদ আরও একটা রহস্যময় কথা জানিয়েছিল মীরাকে। রাশিদ মীরাকে বলে উম্মু সিবন জিন দিয়ে লাইলাকে হত্যা করা হয়েছিল। কিন্তু উম্মু সিবন দিয়ে কাউকে হত্যা করতে হলে অবশ্যই ভিকটিমকে গর্ভবতী হতে হবে, কারণ উম্মু সিবনকে পাঠানো তান্ত্রিক গর্ভবতী মহিলার পেটে ভ্রূণকে যৌবন ধরে রাখে। তাহলে এখন সম্ভাবনা আছে লাইলা গর্ভবতী ছিল, কিন্তু কে জড়িত আছে লাইলার মৃত্যুর পেছনে এবং লাইলা গর্ভবতী হয়েছিল কিভাবে? অন্যদিকে রাশিদদের বাড়ির চাকর ফাতির খাবার দিতে গিয়েছিল জোহরের অফিসে। তবে ফাতির এসে জোহরকে বলে আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি, তাই জোহর যেন ফাতিরকে বিবাহ করে নেই। তাছাড়া আর কোনো উপায় নেই জোহরের কাছে, এভাবেই বলছিল ফাতির, মানে হুমকি দিচ্ছিল। তবে এখানে জোহর চতুরতার সাথে ফাতিরকে বললে কয়েকদিনের ভেতরেই তোমাকে বিয়ে করব, চিন্তা করুন না। অন্য একদিন সকালে মীরার সাথে রাশিদ এসেছিল কুলসুমদের বাড়িতে। কুলসুম মীরাকে জানাই আমি আজকাল আমার মৃত স্বামী কামালের চেহারা দেখতে পাই, আবার মনে হয় সে যেন ডাকছে আমায়। পাশে দাঁড়িয়ে থাকা রাশিদকে কুলসুম বলে রাশিদ কি সাহায্য করতে পারবে কি না এই ব্যাপারে, মানে এই দৃশ্যটা কেন আমি দেখি। তাই এভাবেই দেখা যায় রাশিদ ইসলামী নিয়মে দুয়া রুকিয়ার মাধ্যমে কুলসুমদের বাড়ির পুরোটা এরিয়া বন্ধ করে দিয়েছিল। রাশিদ কুলসুমদের জানাই বিশেষ করে রাতের সময় ঘর থেকে বের হবেন না, যেই ডাকুক বের হবেন না। জিনটা ঘরের মতো প্রবেশ করতে পারবে না, কারণ আমি বন্ধ করে দিয়েছি বাড়িটা। তাই দূর থেকে নানান রূপ ধারণ করে বোকা বানাতে পারে। তাই কুলসুমরা যেন ঘর থেকে বের হয় না, এই কদিন সাবধানে থাকে, আর অন্য কাউকে দিয়ে যেন বাজার সদাই করিয়ে আনে। এবার একটা দৃশ্যে দেখা যায়, আগেই বলেছিলাম রাশিদদের মা টুকটাক কবিরাজি করতেন। রাশিদ তখন ছোট, মায়ের কবিরাজি জিন জাদুটোনা নষ্ট করা দেখতে যেত। আসলে রাশিদ নিজের মায়ের কবিরাজি করা দেখেই নিজেও কবিরাজি শিকার আগ্রহ তৈরি করেছিল। যাই হোক, বর্তমানে রাশিদ ছুরির দিকে গোপনে নজর রাখছিল। মূলত রাশিদ ও লাইলার মৃত্যুর জন্য ছুরিকে সন্দেহের তালিকায় রেখেছে। কোনো একটি সন্দেহের তালিকায় ছুরিকে তার সন্দেহ হয় যে লাইলাকে হয়তো ছুরিই মেরেছে। কিন্তু এদিকে আজ রাতে ঘটে ভয়ানক ঘটনা। দেখা যায় ভয়ঙ্কর জাহারাকে। সে তার গোলাম জিন উম্মু সিবনকে ডেকে হাজির করে এবং কুলসুমের উপর ব্ল্যাক ম্যাজিক করে উম্মু সিবনকে পাঠিয়ে দেয়। আসলে জাহারার খুবই দরকার ছিল কুলসুমের পেটের সেই অপরিপক্ক বাচ্চাটাকে। দেখা যায় জাহারার পাঠানো জিন এসে কুলসুমের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তার স্বামী কামালের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। সে তো ভেতরে ঢুকতে পারছে না, কারণ রাশিদ তো পুরো বাড়ি বন্ধ করে রেখেছে। কুলসুম তো ঘর থেকে বের হয়ে কামালের কাছে যেতে চেয়েছিল, তবে সিটি এসে বলে মা ওটা তো বাবার না, বাবা তো মারা গেছে আগেই। ওরা নিশ্চয়ই কোনো শয়তান বাবার রূপ ধারণ করে ধোঁকা দিচ্ছে। জাহারার পাঠানো জিনটা কুলসুমকে ধোঁকা দিতে ব্যর্থ হয়েছিল। এর জন্য জাহারা ব্যাকুল হয়ে পড়েছিল। এই প্রথম পাতার কালো জাদু কাজ করলেও না। পরের সকালে রাশিদ মীরা আবার এসেছিল কুলসুমদের বাড়িতে। সিটি জানাই গতরাতে বাবার মতো দেখতে কেউ মাকে ডেকেছিল। মা তো বের হতেই ধরে, কিন্তু আমি তাকে যেতে দেইনি। রাশিদ বলে ভালো করেছ, তাছাড়া কয়েকদিন তোমরা ঘর থেকে বের হবেই না। সিটি বলে পাক হাসান না আমাদের বাজার সদাই করে দিয়ে গিয়েছিল, কিন্তু আমরা দেখি পাক হাসান যখন বাজার নিয়ে আসছিল সিটির বাড়িতে, তখন দূর থেকে জাহারা দাঁড়িয়ে সবকিছু দেখে নতুন একটি ফন্দি তৈরি করেছিল। মানে হাসানের মাধ্যমে জাহারা ব্ল্যাক ম্যাজিকের শয়তানটা প্রেরণ করতে পারে। তবে জাহারার এই প্ল্যানটার সম্পর্ক রশিদ অনুমান করতে পারছিল। এদিকে জাহারা এসেছিল জোহরের অফিসে। জাহারা তো এসে রেগে মেগে জানাই রাশিদ আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি গতরাতে কুলসুমকে হত্যা করে তার পেটের বাচ্চাটিকে নিয়ে আসতাম, কিন্তু রাশিদ বাড়িটা বন্ধ করে রেখেছে। আসলে জাহারা চাচ্ছে জোহর যেন তার ছেলেকে শহরে পাঠিয়ে দেয়, কারণ গর্ভবতী মায়ের বাচ্চার ভ্রূণ খেতে না পারলে জাহারা তার সৌন্দর্য হারাবে। জোহর শুধু বলে ধৈর্য ধরো, আমাদের দেখতে হবে রাশিদ কতটা শক্তিশালী, তার ভেতরে কতটা পাওয়ার আছে সেটা বুঝেই তারপরেই আমরা পদক্ষেপ নেব। প্রয়োজনে নিজের ছেলেকে মেরেও ফেলতে পারি। এইদিকে মীরা রাশিদ এসেছিল পাক হাসানের বাড়িতে। মীরা জিজ্ঞাসা করে পাক হাসান চাচা, আপনি কি কুলসুমদের বাড়িতে বাজার করে দিয়ে এসেছিলেন কি না? হাসান বলে হ্যাঁ দিয়েছিলাম, কারণ কামালের বাবা ছিল আমার বন্ধু, আর আমি দায়িত্ববোধ থেকে এটা করে দিয়েছি। মূলত রাশিদ শিওর হতে চাইছিল যে গতকাল পাক হাসান নাকি জাহারা জিন ছিল ওটা। যাই হোক, মুরব্বীকে ধন্যবাদ জানিয়ে রাশিদরা চলে যাচ্ছে। এবার রাশিদ মীরাকে বলে গতরাত আমি সুরির উপর নজর রেখেছিলাম, রামলিও বাড়িতে ছিল, সুরিও ছিল, তারা কেউ ঘর থেকে বের হয়নি। তাছাড়া পাক হাসানকে দেখো মনে হচ্ছে না যে সে কালো জাদুকর বা উম্মু সিবনকে দিয়ে মানুষ হত্যা করে সে। তার মানে সুরি, রামলি, পাক হাসান এদের মতো কেউ তান্ত্রিক নয়। তাহলে কে সেই কালো জাদুকর? রাতের সিনে দেখা যায় জোহর এসেছিল ফাতির কাছে। আজই তো বিয়ে করার কথা। ফাতির তো প্রথমেই জানতে চাই জোহর কি বিয়ে করার বিষয়ে কি সিদ্ধান্ত নিল কিনা।
জোহর বলে, আমার সাথে চলো, আজই আমরা বিবাহ করব। ঘরের মধ্যে রাশিদ নামাজ আদায় করছিল। নামাজ শেষে রাশিদ নেকলেসটা হাতে নিয়ে চিন্তা করছে কি রহস্য আছে এই নেকলেসটার ভেতরে। বাবা কেন এটা পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। যাই হোক, রাশিদ মীরাকে সাথে করে কুলসুমের বাড়ির দিকে যেতে শুরু করেছিল। রাশিদ অনুমান করতে পারছিল আজ রাতে সম্ভবত কুলসুমের বাড়িতে উম্মু সিবুন জিনের তান্ত্রিক আসতে পারে। যেহেতু সে অনেকবারই বাধা পেয়েছিল, তার জাদুও কাজ করেনি, এজন্যই আসতে পারে ওই তান্ত্রিকটা। আর যেভাবেই হোক রাশিদকে তাকে ধরতেই হবে। এদিকে সত্যি কুলসুমের স্বামীর রূপে কুলসুমকে ডাকছিল বাহিরে থেকে। কুলসুম তো বেরিয়ে পড়েছিল এবার। এর মধ্যে রাশিদরা এসে কুলসুমের মাকে নিচে নামতে নিষেধ করেছিল, কিন্তু রাশিদ এই রূপধারী জিনটাকে রুকিয়া করে বন্দি করে ফেলেছে। মাঝে মধ্যে এটি কামালের রূপে ধারণ করে, আবার লাইলার রূপ ধারণ করে। মীরাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টায় আছে। তার মানে এবার উম্মু সিবুন নামক জিনটা পালিয়ে যেতে বাধ্য হয়। তবে রাশিদ যখন এই জিনটাকে থামানোর জন্য ব্যস্ত, এই সুযোগে যাহারা অন্য একটি জিনকে পাঠিয়ে দেয় কুলসুমের মেয়ে সিটির মধ্যে। সিটি পজেস্ট হয়। সে এক ঝাঁপে জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে যায়। রাশিদ বুঝতে পারে সে তান্ত্রিকের চালাকি বুঝতে পারেনি, তাকে ধোকায় ফেলানো হয়েছে। এই দিক থেকে জোর ফাতিরকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে মিথ্যা বলে যে তারা নাকি বিয়ে করবে আজকে। ফাতির তো বেশ খুশি। আবার অন্যদিকে জঙ্গলের মধ্যে রাশিদ সিটিকে পজেস্ট অবস্থায় খুঁজে পেয়েছিল। রাশিদ সিটির মধ্য থেকে শয়তানকে বের করার চেষ্টায় আছে, কিন্তু দেখা যায় এখানে রাশিদকে যেন হত্যা করবে। তাকে পাথর দিয়ে হত্যা করার উপক্রম হয়ে পড়ে এখানে। একই সময় জাহারার বাড়িতে জোহর ফাতিকে নিয়ে এসেছিল। জোহর তো জাহারাকে দরজা খুলতে বললে জাহারা দরজা তো খোলেই না, বরং পাগলের মতো বলছে তার আজ রাতে কুলসুমের ভ্রূণটা চাই, তার পেটের বাচ্চাটা খেতেই হবে। অদ্ভুত হলো, জাহারার চেহারায় কেমন যেন ক্ষত বিক্ষত, বিকৃত হয়ে গেছে, মানে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। তবে জোহর জোর করে ঘরে ঢুকে জাহারাকে ধমক দিয়ে বলে, দরজা কেন খুললি না বল। যাই হোক, কুলসুমের বিকল্পের জন্য জোহর ফাতির কিনেছে। মানে হলো, একে তো ফাতির গর্ভবতী, আবার জোহরকে বিয়ের চাপও দিচ্ছে ফাতির। তাছাড়া জাহারা তো পেটের ভ্রূণটা লাগবেই, একজনে ফাতিরকে বলি করা হয়। দেখে যায় ফাতির গাড়ির মধ্যে বিয়ে করবে এর জন্য খুশি মনে বসেছিল, কিন্তু এরই মধ্যে বাইরে থেকে অসংখ্য কালো হাত। খুব ভয় পাচ্ছে ফাতির, এইগুলো আবার কি হঠাৎই। তবে হঠাৎই মুখ ঢাকারত একজন মহিলা গাড়ির মধ্যে এসে পড়ে। সে কখন গাড়ির মধ্যে আসলো এটা দেখা যায় না, ফাতিরও এটা বুঝতে পারেনি। তবে মনে হচ্ছে এটা জাহারা অথবা তার অনুগত কোনো জিন, যে ফাতিরকে ঘরের মধ্যে যেতে বললে সেখানেই নাকি জোহরের সাথে বিয়ে হবে ফাতির। এভাবেই ফাতির এই অবয়বের কথা মতো সেখানে চলে গিয়েছিল। এর পরের সকালে দেখা যায় জোহরের বাড়িতে মিস্টার ফু, আবার জাহারাও আছে। একটা বিষয় লক্ষ্য করা যায়, গতরাতে ফাতির পেটের ভ্রূণটাকে জাহারার চেহারা কিন্তু এখন সতেজ। বেশ অদ্ভুত, তাই না? জাহারা বলছিল, তোমার ছেলে রাশিদের জন্য গতরাতে আমি ধরা পড়েই যাচ্ছিলাম। ভাগ্যিস উম্মু সিবুন ছিল, এজন্যই তো ধোকা দিয়ে সরে আসতে পেরেছিলাম। তাই রাশিদের বিরুদ্ধে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে, নয়তো আমাদের শয়তানি কার্যকলাপ ভণ্ডুল করে দিবে রাশিদ। জোহর শুধু বলে, ধৈর্য ধরো, আর একটু দেখি না কি হয়। এরই মতো জোহরের ব্যবসায়িক পার্টনার মিস ব্রাউন এসেছে শহরের কারখানা থেকে। মিস ব্রাউন বেশ সুন্দরী নারী। জোহর ব্রাউনের সৌন্দর্য মুগ্ধ হয়ে জাহারাকে চলে যেতে বলে। মিস্টার ফু বুঝতে পারে জাহারা ভেতর থেকে ঈর্ষায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তবে এটা জাহারা স্বীকার করতে চায় না। জাহারা ফু এরা চলে গেলে মিস ব্রাউনের সাথে কথা বলছিল জোহর, কিন্তু এরই মধ্যে ভয়ানকভাবে মিস ব্রাউন কাঁচতে শুরু করেছিল। এমনকি তার নাক দিয়ে কাঁচা রক্ত ঝরতে শুরু করে। জোহর মিস ব্রাউনের রোগের কথা জানতে চাইলে মিস ব্রাউন জানায় সে ইউরোপের নামি দামি ডাক্তার দেখিয়েছিল, অথচ তার কোনোই রোগ ধরা পড়েনি, কিন্তু এভাবে রক্ত বের হয় কাশির সাথে। এবার জোহর বলে, সম্ভবত আমার ছেলে রাশিদ আপনাকে সাহায্য করতে পারে, তার সাথে একবার দেখা করিয়েন। এভাবে রাতে খাওয়ার সময় জোহর রাশিদকে বলে, আমার ক্লায়েন্ট মিস ব্রাউন অজানা রোগে আক্রান্ত, সম্ভবত তোমার ঝাড়পোকে তার সমস্যা ঠিক হতে পারে, তাই রাশিদ যেন আগামীকাল মিস ব্রাউনের সাথে দেখা করে। এভাবেই খাওয়া দাওয়া শেষ করে রাশিদ তার মায়ের ঘরে গিয়েছিল। সে তার মায়ের সাথে কাটানো স্মৃতি মনে করে মায়ের জন্য কান্না করছিল। মা হারানোর যন্ত্রণা খুবই ভয়ঙ্কর, বেদনাময়। পরের সকালে মিস ব্রাউন গিয়েছিল জাহারার বাড়িতে। এখানে জাহারা মিস ব্রাউনকে এক ধরনের ভেষজ ওষুধ দেয়, মানে গাছপালা শিকড় দিয়ে তৈরি এক ধরনের কবিরাজি ওষুধ যাকে বলে। মূলত জাহারাই দীর্ঘদিন ধরে মিস ব্রাউনকে এই ওষুধ খাওয়াচ্ছিল। জাহারাই বলেছিল এই গাছগাছড়ার ওষুধ খেলে নাকি মিস ব্রাউন আরও সুন্দরী হয়ে উঠবে, তার সৌন্দর্য প্রাকৃতিকভাবে বৃদ্ধি পাবে। তাছাড়া মিস ব্রাউন তার সুন্দরী আবির্জত্ব ধরে রাখার জন্যই জাহারার এই ওষুধটা সেবন করত। বিকেলের দিকে রাশিদকে জোহর নিয়ে এসেছিল মিস ব্রাউনের সাথে দেখা করাতে। এবার রাশিদ মিস ব্রাউনকে বসিয়ে তার সামনে পবিত্র সূরার আয়াত পড়ে রুকিয়া করতে শুরু করেছিল। রুকিয়া চলছিল, মিস ব্রাউন তো কেসেই যাচ্ছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে এই রুকিয়া চলাকালীন সময়ের মিস ব্রাউনের ভেতরে অস্বাভাবিক কিছু আচরণ লক্ষ্য করা যায়।
তবে রুকিয়া করে রাশিদ মিস ব্রাউনকে কিন্তু সুস্থ করে তুলেছিল। এর পরবর্তীতে মিস ব্রাউন তো সুস্থ হয়ে গেল। রাশিদ এবার জানাই আপনার উপর জিনের প্রভাব ছিল। তাছাড়া এই জিনটা পাঠিয়েছে বা কালো জাদুটা মিস ব্রাউনকে খাওয়ানো হয়েছিল। এবার মিস ব্রাউন বলে আজ সকালে তো জাহারার বাড়িতে নাস্তা করেছিলাম। তাছাড়া জাহারা আমাকে তার বানানো ভেষজ ওষুধ বা গাছপালার ওষুধ দিয়েছিল, যেটা খেলে নাকি প্রাকৃতিকভাবে সৌন্দর্য বৃদ্ধি পাই। আমি তো কয়েক মাস যাবতই জাহারার ওষুধ সেবন করে যাচ্ছি। এবার রাশিদ মিস ব্রাউনের কাছ থেকে জাহারা দেওয়া ওষুধের বোতলটা নিয়ে চলে যায়। কিন্তু জোহর খুবই অবাক হয় রাশিদের এমন জ্ঞান দেখে এবং কালো জাদুর বিরুদ্ধে লড়াই করার পদ্ধতি দেখে চরম ভয় পেয়ে যায় জোহর। এদিকে রাশিদ বাড়িতে এসে দেখে তার মায়ের ওষুধের ওখানেও আরেকটি বোতল রাখা। এখন রাশিদ মিস ব্রাউনের কাছ থেকে আনা ওষুধের বোতলটার সাথে মিলিয়ে দেখে এটাও তো একই ওষুধ। তার মানে জাহারা মিস ব্রাউনকে যে ওষুধটা দিয়েছিল ঠিক একই ওষুধ রাশিদের মা সাদিয়াকেও দিয়েছিল জাহারা। বেশ অদ্ভুত, জাহারা কেন এই দুজনকে একই ধরনের ওষুধ সেবন করতে দিল? এবার রাশিদ রামলিকে দেখায় ওষুধগুলো। এবার রাশিদ বলে আমার রুকিয়ায় এই ওষুধটাই অসুস্থতার কারণ দেখিয়েছে। এই ওষুধটাই সেবন করে মিস ব্রাউন অসুস্থ হয়েছিল। রাশিদ জানাই এই ওষুধের মাধ্যমে আমাদের মাকে হত্যা করা হতে পারে, আর এসবের পেছনে আছে জাহারা। কিন্তু রামলি বলে জাহারা আমাদের বাবার বন্ধু, সে কখনোই এমন ক্ষতি করবেন না। আমি এটা বিশ্বাস করি না। রাশিদ তো এখানে রেগে যায়, কারণ হলো রামলি জানতে পারল যে তার মাকে হত্যা করা হয়েছে, অথচ রামলিতে এমন কোনো প্রতিবাদী প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তবে রাতের সময় জোহর এবং জাহারা একই বিছানায় অপকর্মে লিপ্ত। জোহর বলে গতকাল আমি রাশিদকে পরীক্ষা করেছিলাম মিস ব্রাউনের চিকিৎসার মাধ্যমে। তা আসলে বুঝলাম রাশিদ খুব ভালোভাবে এই কালো জাদুর চিকিৎসা করতে জানে। এবার জাহারা বলে তাহলে গত রাতে আমি এজন্যই অসুস্থ ছিলাম নাকি? মানে মিস ব্রাউনের উপর থেকে জাদুর প্রভাব কাটানোর জন্য গতকাল জাহারা অসুস্থ ছিল। যেহেতু সেই জাদুটা করেছিল, তার মানে ওই জাদুটা ফেরত গিয়েছিল জাহারার উপরে। তবে এখানে জোহর অহংকার করে বলে আমাদের সকল জিনদের সাথে নিশ্চয়ই রাশিদ পেরে উঠবে না, তাই আমাদের এত চিন্তিত হবার দরকার নেই। এখন প্রশ্ন হলো জোহর জাহারা এরা জিনদের সাথে কেন চুক্তিবদ্ধ? কেন তারা এই ভয়ঙ্কর কুফরিতে লিপ্ত? তাদের কি ফায়দা রয়েছে এ থেকে? এইদিকে জঙ্গলে কিছু ডাকাত দলকে দেখা যায়, যারা কিনা রাশিদের বাবা জোহরের টিনের খনিটা হাতিয়ে নিতে চায় বা শেয়ার চায়। কিন্তু এই ডাকাতের ভিতর কিছু সাঙ্গপাঙ্গ এই জঙ্গলের মধ্যে একটি মহিলা লাশ খুঁজে পেয়েছিল। এই লোকটার নাম হলো ফোয়াং। এটা মিস্টার ফোয়ের ছেলে। ফোয়াং চিনতে পারে আর এটা তো ফাতির লাশ, জোহরের বাড়ির কাজের মেয়ে। তার মানে সে রাতে যাহারা ফাতির পেটে ভ্রূণটা খেয়ে ফাতিকে হত্যা করেছিল। কতটা নিষ্ঠুর তারা চিন্তার বাহিরে। এখন ফোয়াং আসলে ডাকাতদের সাথে হাত মিলিয়েছে, কারণ হলো ফোয়াংয়ের বাবা মিস্টার ফুয়ের পিয়ে। তাই ডাকাতরা চাচ্ছে ফোয়াংয়ের মাধ্যমে তার বাবা ফোয়াংকে দলে নিয়ে জোহরের খনি হাতিয়ে নিবে তারা। আর এজন্যই দেখা যায় ফোয়াং ডাকাত সদরকে নিয়ে ফুয়ের সাথে দেখা করতে চলে এসেছিল। ডাকাত তার সব প্ল্যান বলে তারা জোহরের খনি হাতিয়ে নিবে। এখন ফু কি সাহায্য করতে পারবে কিনা? কিন্তু ফু জানাই জোহর কতটা ভয়ঙ্কর সেটা তোমরা জানো না। সে তোমাদের এসব প্ল্যানের কথা জানতে পারলে আজ রাতে সবাইকে হত্যা করবে। তাই সব প্ল্যান মাথা থেকে ছাড়ো। হতাশে ডাকাত সর্দার তো ফিরে যায়। আর এখানে ফু তার ছেলেকে গালমন্দ করে ডাকাতদের সাথে জড়ানোর জন্য। একই সময় জোহরের অফিসে মিস ব্রাউন এসেছিল। মিস ব্রাউন জানাই আমাদের কোম্পানি তোমার টিন খনির আরও 10% ট্যাক্স বৃদ্ধি করেছে। জোহর আগে দিত ট্যাক্স 20%, এখন আরও 10%, মোট 30% দিতে হবে মিস ব্রাউনকে। এখন জোহর কি রাজি কিনা? কিন্তু জোহর এক কথায় বলে আমি রাজি না। মিস ব্রাউন বলে আপনি এখনও 70% পাচ্ছেন, আমাদেরকে আর 10% বাড়াতে আপনার সমস্যা কোথায়? আর এখন জোহর কিন্তু মিস ব্রাউনকে লবি বলে গালমন্দ করছিল। এবার মিস ব্রাউন জোহরকে ব্ল্যাকমেল করছিল। তাহলে 7 বছর আগে জোহরের টিনের খনিতে অসংখ্য শ্রমিক মারা গিয়েছিল। তাছাড়া জোহর সেই সকল শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ তো দূরের কথা লাশগুলো গুম করেছিল। সেই সকল গোপন তথ্য এবং প্রমাণ মিস ব্রাউনের কাছে এখনও আছে। তাই জোহর আরও 10% বৃদ্ধি না করলে মিস ব্রাউন সেসব তথ্য সরকারিভাবে ফাঁস করে দিবে। তারপরে পুরো টিনের খনিটাই নিষিদ্ধ ঘোষণা করা হবে। এখন জোহর চিন্তিত, মিস ব্রাউন 2 দিন পর আবারও আসবে। তখন আশা করা যায় জোহর মিস ব্রাউনের অফারে রাজি হবে। জোহর রেগেমেগে বাড়িতে ফিরলে রাশিদ তার বাবাকে বলে জাহারার ওষুধে বিষ আছে। মিস ব্রাউনকে খাইয়ে অসুস্থ করেছিল সে, আবার মাকেও এটা খাইয়ে মেরে ফেলেছে। কিন্তু জোহর বলে জাহারা আমাদের বিশ্বস্ত মানুষ, সে অসংখ্য মানুষকে এই ওষুধ খাইয়ে সুস্থ করে তুলেছে। মানে হলো রাশিদের কথায় জোহর একদমই গুরুত্ব দিতে চাচ্ছে না। এখন রাশিদ মীরার ক্লিনিকে এসে মীরাকে জাহারার ওষুধের বোতল 2টি দিয়ে জানাই এই 2টি বোতলের ভেতরে থাকা ওষুধ একই কিনা এবং তাতে কি পদার্থ আছে এইসব ল্যাবে পরীক্ষা করে আমাকে জানাবে। কিন্তু হঠাৎই রাশিদ আবারও মীরার স্থানে সেই রক্তমাখা লোকটাকে দেখতে পায়।
সে তো প্রতিবারই এসে বলে, রাশিদ তুমি আমাকে মেরেছ। মীরা রাশিদকে ডেকে হুঁশে ফেরাই। আসলে এই দৃশ্যটা হলো রাশিদের হ্যালুসিনেশন। তাছাড়া রাশিদ এই দৃশ্যটা কেন দেখতে পায় বারে বারে সেটা আমরা আরও পরে জানবো গল্পের। মীরা বলে, যাই হোক, এসব পরীক্ষা করতে আমাকে শহরে যেতে হবে। কারণ হলো এসব আধুনিক ল্যাবরেটরি সরঞ্জাম গ্রামে থাকা অসম্ভব 70-এর দশকে। তা পরের সিনে দেখা যায় জোহর একটি ঘরের মধ্যে, এখানে অসংখ্য মোমবাতি, তাছাড়া কালো জাদুর উপাসনা করার মতো পরিবেশ। তবে এখানে জোহর ইফরিত বলে ডাকা শুরু করে। জোহর বলে মিস ব্রাউন অতিরিক্ত বেড়ে গেছে, তাকে শেষ করতেই হবে। মানে মিস ব্রাউনকে জোহর কালো জাদু করে হত্যা করার জন্য তার অনুগত শয়তান ইফরিতের সাহায্য নিচ্ছে এখন। পরের দিন সকালে মীরা ওষুধগুলো নিয়ে শহরের দিকে যাচ্ছিল। রওনা করার আগে রাশিদ মীরার হাতে কোরআনের আয়াত দিয়ে বানানো একটি ব্রেসলেট পরিয়ে দিয়েছিল। এই ব্রেসলেটের ভেতরে থেকে আয়াতের পবিত্র শক্তিতে মীরাকে দুষ্ট জিনের ক্ষতি থেকে সুরক্ষা দিতে পারে। এই বিশ্বাস থেকেই তো তার হাতে পরিয়ে দিয়েছিল এটা। আজ রাতে ফোয়াংকে ডাকাত সর্দার হুমকি ধামকি দিচ্ছে, কারণ ফোয়াং তার বাবাকে রাজি করাতে পারেনি। মানে জোহরের খড়ি হাতিয়ে নেওয়ার ব্যাপারটাই। তাই এখানে ফোয়াং জানাই এবার সে নতুন ষড়যন্ত্র এঁটেছে, এতে করে এবার জোহরের খনি হাতানো সম্ভব হবে। কিন্তু এদিকে দেখা যায় ফোয়াং জাহারার সাথে কথা বলছে। ফোয়াং বলছে, তুমি আর আমি মিলে জোহরকে ব্ল্যাক ম্যাজিক করব। অতপর ওর সব সম্পদ এমনকি খনিটাও আমাদের হয়ে যাবে। তবে জাহারা বলে, তুমি মনে হয় জোহরকে চেনো না, ওকে দমন করা এত সহজ না। তার কাছে ইফরিত আছে, যে কিনা সকল জিনের রাজা। ফোয়াং বলে, জোহরের মতো কিছু মানুষেরা সুন্দরী নারীদের প্রতি দুর্বল, তাকে সহজেই নারীদের ঘায়েল করা সম্ভব হবে। মানে জোহরকে নারীর ফাঁদে ফেলে ঘায়েল করবে। যারা ফোয়ের প্ল্যানে রাজি হয়, মানে তারা দুজনে মিলে এবার জোহরের পেছনে লাগবে। ঠিক দুদিন পর মিস ব্রাউন এসেছিল জোহরের সিদ্ধান্ত জানতে, সে আরও 10% দিতে রাজি হলো কি না। কিন্তু দেখা যায় জোহর হাসি মুখে মিস ব্রাউনের কানে কানে ফিসফিস করে একটা মন্ত্রতন্ত্র পাঠ করে দিল। আর ভয়ঙ্করভাবে মিস ব্রাউনের শরীর ইফরিতে পজেস করে নেয়। আর এভাবে মিস ব্রাউন যেন কেমন বশীভূত হয়ে যায়। তাকে কন্ট্রোল করছে এখন ইফরিত। এখানে থাকা চাকু দিয়ে মিস ব্রাউন তার সহযোগী দুজন বডিগার্ডকে হত্যা করে ফেলে। অতঃপর নিজ গলায় চাকু চালিয়ে নিজেকে শেষ করে দেয়। তাহলে জোহর কালো জাদুর শক্তি দিয়ে মিস ব্রাউনকে হত্যা করল। কতটা চতুর জোহর চিন্তা করুন। এর কিছুক্ষণ পর রামলি এসে দেখে রুম ভর্তি লাশ, মিস ব্রাউন মরে পড়ে আছে। রামলি বলে, মিস ব্রাউনকে খুঁজতে নিশ্চয়ই আমাদের বাড়িতে লোকজন আসবে, তখন কি হবে আমাদের বাবা? জোহর শুধু বলে লাশগুলো নিয়ে দূরে কোথাও ফেলে আসতে, বাকিটা জোহর সামলাবে। এভাবেই বাবার কথা মতোই রামলি লাশগুলো নিয়ে দূরে যেয়ে ফেলে দিয়েছিল পাহাড় থেকে। অন্যদিকে শহরে ওষুধগুলো পরীক্ষা শেষে রিপোর্ট নিয়ে মীরা ল্যাব থেকে বের হতে নেই। কিন্তু এরই মতো লাইটগুলো ফিলিকার হচ্ছিল। আবার সিবন নামক ভয়ঙ্কর শক্তিটা মীরার ক্ষতি করতে চায়, তবে পেরে ওঠেন না, কারণ রশিদের ব্রেসলেটটা সত্যই কার্যকরী ছিল। কিন্তু অদ্ভুত, মীরার উপর জিন চালান দিয়ে হামলা করছে কিন্তু জাহারা, এই গ্রাম থেকেই। যারা আবারও ব্যর্থ হয় তার শয়তানিতে। যারা বুঝতে পারে মীরার শরীরে প্রোটেকশন আছে, তার জিনে কোনোই ক্ষতি করতে পারছে না। বিচলিত হয়ে পড়েছিল জাহারা। আর এভাবেই কিন্তু মীরা শহর থেকে ফিরে এসেছিল। কিন্তু মীরা রাশিদকে বলে, আমার উপর কিন্তু সত্যই জিনের হামলা হয়েছিল, কিন্তু ব্রেসলেটটা সুরক্ষা দিয়েছে ভালোই। এবার মীরা রিপোর্ট দেখায়। রাশিদ রিপোর্ট পড়ে জানতে পারে ওষুধে সত্যই বিষাক্ত পদার্থ ছিল। মীরা জানাচ্ছে এটা হলো মুরগির বিষটা দিয়ে বানানো ওষুধ, মানে হলো মুরগির হাগামোতা দিয়ে তৈরি এই ওষুধটা, এবং এটা খেলে রোগী ধীরে ধীরে ভুগে বিষে আক্রান্ত হয়ে মারা যাবে। কিন্তু রাশিদ বুঝতে পারে এই ওষুধের ভেতরে জিনেরও প্রভাব আছে। মানে এই ওষুধটা শুধুমাত্র একটি ওষুধ না, এটার ভিতরে কালো জাদুর কিছু পদার্থ আছে, যেগুলো যে মুরগির বিষটা নাকি কিছু। কিন্তু রাশিদের মাথায় প্রশ্ন হলো, যারা কেন এটা করলো তার মায়ের সাথে? তার মায়ের সাথে কি শত্রুতা? রাশিদ আবারও মনে করে লাইলা তাকে বলেছিল যাহারা প্রায়শই রাশিদের বাড়িতে এসে তার মাকে দেখার নাম করে তার মায়ের গলা থেকে হারটি নিতে চাইতো। এই হারটি নাকি জাহারার খুবই দরকার ছিল। তার মানে রাশিদ বুঝতে পারে ঘুরিয়ে পেঁচিয়ে সব রহস্য কিন্তু এই হারের মধ্যেই লুকিয়ে আছে, এই নেকলেসটার ভেতরেই লুকিয়ে আছে। রাশিদরা রিপোর্ট এবং ওষুধগুলো নিয়ে চলে যায় জাহারার বাড়িতে। রাশিদ এখানে খোলাখুলি বলে, আপনি আমার মাকে ওষুধের নাম করে বিষ দিয়েছেন এবং এই ওষুধের মাধ্যমে কালো জাদুর উপাদান খাইয়ে দিয়েছেন তাকে। আবার মিস ব্রাউনকেও একই পদ্ধতিতে ব্ল্যাক ম্যাজিক করেছেন। প্রথমে স্বীকার করে না জাহারা, কিন্তু মীরার রিপোর্ট দেখায় প্রমাণের কথা শুনে এবার জাহারা স্বীকার করে। এর মতো জাহারা শয়তানি কার্যকলাপ শুরু করে দেয়। সে সিবনকে ডেকে আসতে জানায়, কিন্তু দেখা যায় সাথে সাথেই পুরো ঘরের জানালা দরজা সবকিছু বন্ধ হয়ে যায়। ঘরের মধ্যে অন্ধকার হয়ে পড়ে। কোনো ভয়ঙ্কর অশুভ শক্তির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখানে। রাশিদেরা ঠিকই বুঝতে পারে